আজকের এই গল্পটা একেবারেই ভিন্ন লেভেলের। গল্পটা শুরু হয় সম্রাট লিগনের জীবন নিয়ে, যে ছোটবেলায় নিজের বাবার মৃত্যুর সাক্ষী হয়, কিন্তু তার হাতে থাকা এক রহস্যময় বাঁশি তাকে নিয়ে যায় ভিন্ন জগতে। যেই জগতে গিয়ে সে খুঁজে পায় তার জীবনের আসল মানে। তবে শুরু হয় এরপর ভয়ঙ্কর ষড়যন্ত্র, কিন্তু সে অন্য জগতে গিয়ে সে খুঁজে পায় নিজের ভালোবাসা। ষড়যন্ত্র আর ভালোবাসা একসাথে মিশে গিয়ে তৈরি করে এক অসাধারণ গল্প। সম্রাট লিগন আর জং তেউল কিভাবে এই দুনিয়ার রহস্যের মুখোমুখি হয়, সেটাই হচ্ছে এই ড্রামার মূল আকর্ষণ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই গল্পটির মূল কাহিনী। তো মুভির শুরুতেই আমাদেরকে একটা বাঁশি দেখানো হয়, যার কাছে এই বাঁশিটা থাকবে সে দুনিয়ায় রাজ করতে পারবে। সে চাইলে এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যেতে পারবে, তার যা খুশি তাই করতে পারবে। এত পাওয়ারফুল বাঁশি বর্তমানে আছে কিংডম অব কোরিয়ার রাজার কাছে। বলে রাখি, এই বাঁশিটা নিয়েই আসলে গল্পটা এগিয়ে যাবে। তো এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই 1994 সালে যখন কিংডম অব কোরিয়াতে শীতকাল ছিল, তখন কিংডম অব কোরিয়ার রাজার সৎ ভাই, যার নাম ছিল লিরিম, সে ওই বাঁশিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে। আর তখন তার কিছু লোক নিয়ে রাজার ওই গোপন কক্ষে চলে যায় আর রাজাকে হত্যা করে। আর যখন সে বাঁশি নিয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই রাজার 8 বছরের ছেলে, যার নাম ছিল লিগন, সে ওখানে চলে আসে। আর রাজাকে এই অবস্থায় দেখে সে রাজার কাছে আসে। তখন লিরিম তাকে বলে, তুমি এখন অনাথ হয়ে গেছো। এটা শুনে লিগন একটা তলোয়ার হাতে নেয়। তখন লিরিম তাকে বলে, তুমি কি আমাকে মারতে পারবে? তখন লিগন বলে, মারতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা তো অবশ্যই করব। এটা বলে লিগন তলোয়ার দিয়ে লিরিমকে আঘাত করার চেষ্টা করে। আর এই আঘাতের কারণে লিরিমের হাতে থাকা বাঁশিটি দুটুকরো হয়ে যায়। আর তখন লিগন রয়্যাল গার্ডদেরকে বলে, এই গাদ্দারটাকে এখনই জেলে পাঠিয়ে দাও। কিন্তু লিগন তো জানতো না রয়্যাল গার্ডদের কিছু অংশ লিরিমের সাথে মিলে আছে। ঠিক তখনই রয়্যাল গার্ড লিগনের মাথায় বন্দুক ধরে, আর লিরিম রাগের মাথায় বাঁশির এক টুকরো লিগনের গলায় ঢুকিয়ে দেয় আর তাকে মারতে যাবে। ঠিক তখনই সেখানে একজন মাস্ক পরা অচেনা ব্যক্তি চলে আসে আর লিরিমের দিকে গুলি চালিয়ে দেয়। তো এখানে সেই অচেনা ব্যক্তি একাই সবার সাথে লড়তে থাকে, আর গুলির শব্দ শুনে রাজার বাকি রয়্যাল গার্ডরা তাদের দিকে চলে আসতে থাকে। তো এটা দেখে লিরিম বাঁশির একটা টুকরো নিয়ে সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে বাঁশির অন্য একটা টুকরো ছিল লিগনের হাতে। তো এখানে অচেতন হয়ে পড়ে থাকার কারণে অচেনা লোকটি লিগনকে চেক করতে আসে যে সে আদৌ বেঁচে আছে কিনা। সময় কম থাকার কারণে মাস্ক পরা অচেনা লোকটি চলে যেতে থাকে, আর তখনই লিগনের হাতে লেগে অচেনা লোকটির একটি আইডি কার্ড পড়ে যায়। লোকটিও তাড়াহুড়ো করে চলে যায়। এদিকে লিরিম পালিয়ে ব্যাম্বো ফরেস্টে চলে যায়, আর ওখানে লিরিমের হাতে থাকা বাঁশি দিয়ে প্যারালাল ওয়ার্ল্ডের দরজা খুলে যায়। আর লিরিম এটার কাছে যাওয়াতেই অন্য পৃথিবীতে চলে আসে, কিন্তু সে নিজেও জানে না সে কোন দেশে চলে এসেছে। তখন তার চোখের সামনে একটা নিউজ পেপার দেখে সে বুঝতে পারে এই দেশের নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া, যাকে আমরা দক্ষিণ কোরিয়া নামে চিনি। সে বুঝতে পারে না এখানে কি হচ্ছে। তখনই তার মৃত সৎ ভাই রাজাকে দেখতে পায়। আসলে দুই পৃথিবী যেমন একই রকম, তেমনি মানুষগুলাও একই রকম। লিরিমের সেই সৎ ভাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এই পৃথিবীতে অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় লিরিম জন্ম থেকেই প্যারালাইজ ছিল। তারপর লিরিম সেই প্যারালাইসিস লিরিমের বাড়িতে যায় আর দক্ষিণ কোরিয়ার লিরিমকে মেরে ফেলে। তখনই এই পৃথিবীর লিগন চলে আসে, আর এই পৃথিবীর লিগনের নাম হচ্ছে লিজিহুন। লিরিম তাকেও মেরে ফেলে, আর লিরিম বুঝতে পারে যে এই দুই পৃথিবীর মানুষের চেহারা একই রকম, কিন্তু জীবন যাপন আলাদা। অন্যদিকে কিংডম অব কোরিয়াতে লিগনকে 8 বছর বয়সেই রাজা ঘোষণা করা হয়। তবে রাজা হিসেবে লিগনের প্রথম কাজ হয়ে দাঁড়ায় তার বাবার ফিউনারেল শেষ করা। রাজাকে তার সৎ ভাই হত্যা করেছে, এই জন্য রয়্যাল কোর্ট তার সব চাচাতো ভাইদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। অন্যদিকে কিংডম অব কোরিয়া লিরিম দক্ষিণ কোরিয়ার লিরিমকে হত্যা করেছে, আর আমরা তো সেটা জানি। তো এখানে কিংডম অব কোরিয়া থেকে লিরিম যেই জাদুর বাঁশি নিয়ে এসেছিল, আর সেই বাঁশির সাহায্যে দক্ষিণ কোরিয়ার লিরিমের মৃতদেহ কিংডম অব কোরিয়ার নদীর কিনারায় ফেলে দেয়, যেন কিংডম অব কোরিয়ার লোকেদের বিশ্বাস হয়ে যায় যে বিশ্বাসঘাতক লিরিম মারা গেছে। আর এদিকে 8 বছরের ছোট রাজা লিগন তার বাবার মৃত্যু শোকে কান্না করতে থাকে, আর তখনই তার সাথে দেখা হয় ছোট জয়ং-এর। জয়ং সব জায়গায় লিগনের পেছনে পেছনে পড়ে থাকে, তাই লিগনের রাগ হয় আর জয়ংকে বলে, তুমি বারবার কেন পেছনে আসছো? তুমি কে? তোমার বাবাকে? তখন জয়ং বলে, আমার বাবা তোমার বাবার বন্ধু হয়। তারপর লিগন নিয়ম অনুযায়ী তার বাবার শেষ চিহ্ন আগুনে জ্বালিয়ে দেয়, আর তার বাবার কথা চিন্তা করে অনেক কান্না করতে শুরু করে। ছোটবেলা থেকে লিগনের মা নেই,
আর এখন তার বাবাকেও হারিয়ে ফেলেছে। তারপর কোর্ট লেডি লিগনকে সান্ত্বনা দিতে থাকে, আর জয়ংও লিগনের কান্না দেখে সেও অনেক কান্না করতে শুরু করে দেয়। জয়ং এর কান্না দেখে লিগন তখন একটা তলোয়ার নিয়ে জয়ং এর কাছে আসে আর জয়ংকে কান্না থামাতে বলে। জয়ং এর কান্না থামাতে লিগন তাকে বলে, তুমি আমার তলোয়ারটা নাও আর কান্না থামাও। এটা শুনে জয়ংও চুপ হয়ে যায়, আর এভাবেই জয়ং আর লিগনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। আর সে বলে, এখন থেকে তুমি আমার তলোয়ার। এদিকে সমুদ্রের কিনারায় লিরিমের যে মৃতদেহ পাওয়া গিয়েছিল তা রাজকুমার বয়ং পরীক্ষা করে। আর এই রাজকুমার বয়ং হচ্ছে কিংডম অব কোরিয়ার রাজার চাচাতো ভাই। সে একজন ডাক্তার, আর রাজার পরিবারের সদস্যদের মধ্যে এই রাজকুমার বয়ংকে কিংডম অব কোরিয়াতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তারপর রাজকুমার বয়ং লিরিমের মৃতদেহ পরীক্ষা করে দেখতে পায় সেই লাশের ফিঙ্গারপ্রিন্ট আর রক্ত একদম লিরিমের সাথে মিলে গেছে। কিন্তু রাজকুমার বয়ং বুঝতে পারে এটা লিরিম নয়, কারণ লিরিমের শরীর ছিল একদম যোদ্ধার মতো, আর লাশের শরীরের সবগুলো হাড় ভাঙা ছিল। রাজকুমার বয়ং কিছুতেই বুঝতে পারে না দুজন মানুষের চেহারা আর ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এক হতে পারে। কিন্তু এখানে রাজকুমার মিথ্যে কথা বলে দেয় যে লিরিম আসলেই মারা গেছে, কারণ যদি জনগণ জানতে পারে লিরিম বেঁচে আছে তাহলে সবাই আতঙ্কে জীবন যাপন করবে। আর রাজকুমার বয়ং এই কথাটা শুধু কোর্ট লেডি নোয়াকে বলেন। আর বলে রাখি, রাজকুমার বয়ং এবং কোর্ট লেডি 8 বছর বয়স থেকে লিগনকে মানুষ করেন। আর অন্যদিকে আমরা দেখতে পাই লিরিম খুব আনন্দে জীবন কাটাচ্ছে, 2 পৃথিবীতে ট্রাভেল করতে পারছে, আর কিংডম অব কোরিয়াতে থাকা তার লোকেদেরকেও তার কাছে নিয়ে যাচ্ছে। আর এভাবেই কেটে যায় 25 বছর। রাজা লিগন এখন পূর্ণবয়স্ক, আর জয়ংও রয়্যাল গার্ডদের ক্যাপ্টেন। তারপর আমরা দেখতে পাই কিংডম অব কোরিয়ার রাজা লিগন ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ঘুরতে যাওয়ার আগে রাজা লিগন তার রুমের দিকে যায়। তারপর আমরা দেখতে পাই কোর্ট লেডি নোয়া তখন রাজা লিগনের রুমে ছিল। কোর্ট লেডি নোয়াকে রাজা লিগন দাদিমা বলে ডাকে, আর দাদিমা রাজা লিগনের ঘরের কোনায় কোনায় টুটকা লুকাতে থাকে। আর টুটকা হচ্ছে লিগন যেন ভালো থাকে আর দ্রুত বিয়ে করতে পারে। কিন্তু লিগন রুমে এসে তার দাদিমাকে টুকরাগুলো লুকাতে দেখে ফেলে। তারপর লিগন সমস্ত টুকরা বের করে ডাস্টবিনে ফেলে দেয়, আর দাদিমাকে বলে, আমি আপনাকে কতবার বলেছি আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, আর আপনি আমার রুমে এসব লুকানো বন্ধ করেন। এই কথা বলে লিগন রুম থেকে চলে যায়। লিগন রুম থেকে যাওয়ার পর দাদিমা আবারও লিগনের রুমের টুটকা লুকিয়ে রাখে। তারপর রাজা লিগন রয়্যাল গার্ড ক্যাপ্টেন জয়ং এর সাথে প্রাইম মিনিস্টার কুয়ের সাথে দেখা করতে যায়। আর এখানে প্রাইম মিনিস্টার কু কিছু রিপোর্ট করতে রাজা লিগনের কাছে আসে। আর এখানে প্রাইম মিনিস্টার কু রাজা লিগনের খুব কাছেই চলে আসে। এই সুযোগে রিপোর্টাররা তাদের দুজনেই কিছু ছবি তুলে নেয়, আর ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়। আর তাদের দুজনকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়ে যায়। প্রাইম মিনিস্টার কুয়ের সাথে রাজা লিগনের রিলেশন চলছে, কিন্তু তাদের মধ্যে তেমন কিছুই চলছে না। আর এদিকে দাদিমা তো রাজা লিগনের পেছনেই পড়ে থাকে রাজা লিগনকে বিয়ে করানোর জন্য। কিন্তু রাজা লিগনের একটাই উত্তর, সে এখন বিয়ে করবে না। তারপর রাজা লিগন একটা বোর্ড রেসে অংশগ্রহণ করে, আর সেখানে অনেক মানুষ এসব দেখতে আসে। তারপর দেখা যায় এই ভিড়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে, আর সে প্রাইভেট হুডি পরেছিল। তার পেছনে কিছু গুন্ডা তাকে তাড়া করছিল। আর এদিকে রাজা লিগন বোর্ড রেসে জিতে যায়, আর এই খুশিতে তার টিমের সাথে রাজা লিগন আনন্দ করতে থাকে। তারপর গুন্ডাদের মধ্যে কেউ একজন গুলি চালায়, আর ওখানে থাকা সব লোক ভয়ে জমিনে বসে যায়। তারপর গুন্ডারা হাতে বন্দুক নিয়ে ওই হুডি পরা মেয়েটিকে বাইরে আসতে বলে। ঠিক তখনই রাজা লিগনের বডিগার্ডরা সবাই গুন্ডাদেরকে ঘিরে ফেলে, আর পুলিশ তাদেরকে বন্দি করে নেয়। আর এদিকে জয়ং রাজা লিগনের ঢাল হয়ে দাঁড়ায়। তারপর রাজা লিগন ওই হুডি পরা মেয়েটিকে দেখতে পায়, আর ওই মেয়েটি তখন পালিয়ে যেতে থাকে। আর রাজা লিগনও ওই মেয়েটির পেছনে দৌড়ে যায়, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে লিগন তাকে হারিয়ে ফেলে। আর লিগনকে খুঁজতে জয়ং এখানে চলে আসে। তারপর জয়ং লিগনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন লিগন বলে, আমি ওই হুডি পরা ব্যক্তিকে দেখেছি, কিন্তু জয়ং কিছুই বুঝতে পারে না। তারপর তারা বাসায় যায়, আর জয়ং তখন লিগনকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কে ছিল যার পেছনে তুমি দৌড়ে গেলে? লিগন তখন জয়ংকে বলে, ওই হুডি পরা ব্যক্তিকে আমার চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে এটাই সেই ব্যক্তি যে আমাকে 25 বছর আগে রক্ষা করেছিল। লিগন সেই মাস্ক পরা ব্যক্তিকে খুঁজছিল যে তাকে লিরিমের হাত থেকে বাঁচিয়েছিল। তারপর জয়ং রুম থেকে চলে যায়, আর লিগন তখন তার বই খুলে ওই আইডি কার্ডটাকে দেখতে থাকে, যে কার্ডটি সে ওই মাস্ক পরা ব্যক্তির কাছ থেকে রেখে দিয়েছিল যে তাকে সেদিন রক্ষা করেছিল। তো সেই আইডি কার্ডে তার নাম দেওয়া ছিল লেফটেনাল জং তেউল। তার জন্মসাল দেওয়া ছিল 27 মে 1990 সাল। আর এই আইডি কার্ডটা 11 ডিসেম্বর 2019 সালে তৈরি করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকে 10 সেপ্টেম্বর 2019 সাল।
লিগন তখন বুঝতে পারে না যে এই আইডি কার্ড 11 ডিসেম্বর 2019 সালে কিভাবে ইস্যু হয়, যে সাল এখনো আসেইনি। অন্যদিকে আমরা দক্ষিণ কোরিয়াতে তেহুলকে দেখতে পাই। তেহুল তার টিমকে নিয়ে গুন্ডাদেরকে মারছিল আর তার ডিটেকটিভ ফ্রেন্ড সিনজোর সাথে মার্ডার কেসের জন্য তথ্য খুঁজতে শুরু করে। এদিকে লিগন আবারও হুডি পরা মেয়েটিকে দেখতে পায় আর লিগন তার ঘোড়া নিয়ে তার পিছু করে। আর পিছু করতে করতে সে ওই ব্যাম্বো ফরেস্টে চলে আসে। আর লিগনের ঘোড়ার চাবুকের মধ্যে বাঁশির টুকরোটা ছিল। এই বাঁশি থাকাতে প্যারালাল ওয়ার্ল্ডের দরজা খুলে যায় আর লিগন তখন দরজা ক্রস করে ফেলে। আর ক্রস করার সময় সবকিছুই থেমে যায়। কিন্তু সময় থেমে গেলেও লিরিমের কাছে বাঁশির জন্য সে সময় থেমে যাওয়ার ব্যাপারটাকে বুঝতে পারে। কিছুক্ষণ পর আবার সবকিছু নর্মাল হয়ে যায়। অন্যদিকে জং তেউল কারে বসা ছিল আর তখন সাইড দিয়ে ঘোড়ার উপরে বসা একটা লোককে সে দেখতে পায়। আর ওখানে থাকা সবাই লিগন আর তার ঘোড়া ম্যাক্সিমাসকে দেখে অবাক হয়ে যায়। আর তখন তেউল লিগনকে ঘোড়া নিয়ে রাস্তা থেকে সরতে বলে, কিন্তু লিগন তার আওয়াজ শুনতে পায় না। তারপর জং তেউল কারে পুলিশের সাইলেন্স লাগিয়ে লিগনের সামনে দিয়ে চলে যায়। লিগন একটু দূরে গিয়ে একটা মূর্তি দেখতে পায় আর তখন জং তেউল তাকে ডাকতে শুরু করে। আর এই জন্য পেছনে ফিরে লিগন অবাক হয়ে যায়, কারণ তার কাছে থাকা আইডি কার্ডের মেয়েটা তার মতোই দেখতে। আর লিগন তখন ঘোড়া থেকে নেমে জং তেউলের কাছে গিয়ে তার আইডি কার্ড চেক করে আর দেখে সেখানেও তার নাম দেওয়া ছিল জং তেউল। এটা দেখে লিগন বলে, শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেলাম। আর এই কথা শুনে তেউল লিগনকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই লিগন তেউলকে জড়িয়ে ধরে। আর তেউল তো একদম এটা দেখে অবাক হয়ে যায়। তারপর লিগনকে সে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আরে তুমি কি করছো, মাথা খারাপ নাকি? আইডি কার্ড দেখেও বুঝতে পারোনি আমি কে? আমি একজন পুলিশ অফিসার। তখন লিগন বলতে থাকে, দেখা হয়ে ভালোই লাগলো, আর তুমি এই পৃথিবীতেই থাকো? কিন্তু তেউল লিগনের কথার কিছুই বুঝতে পারে না। তেউল লিগনকে বলে, এসব বাজে কথা না বলে বলো তুমি আসলে কে, আর তোমার আইডি কার্ডটা দেখাও। তখন লিগন বলে, আইডি কার্ড দেখাতে পারবো না, কারণ আমার কোনো আইডি কার্ড নেই। তারপর জং তেউল বলে, তোমার আইডি কার্ড নেই কেন? তুমি কে, কোথা থেকে এসেছো? তখন লিগন বলে, আমি কিংডম অফ কোরিয়া থেকে আসছি, আর আমি কিংডম অফ কোরিয়ার রাজা। আর আমি একটা টাইম স্পেস দিয়ে ট্রাভেল করে এই পৃথিবীতে চলে এসেছি। আর আমি প্রথম এসব দেখে কনফিউজ ছিলাম, আর এখন আমি বুঝতে পারছি যে এটা প্যারালাল ওয়ার্ল্ড। কিন্তু জং তেউল লিগনের কথা শুনে তার কাছে শুধু ফালতুই মনে হয়। তারপর লিগন তার আইডি কার্ড না দেখানোর জন্য আর বিনা অনুমতিতে একজন পুলিশ অফিসারকে টাচ করার জন্য জং তেউল লিগনকে অ্যারেস্ট করে নেয় আর পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর ওখানে রেকর্ডে লেখার জন্য জং তেউল লিগনকে নাম জিজ্ঞেস করে, কিন্তু লিগন বলে, আমি তো তোমাকে নাম বলতেই পারি, কিন্তু তুমি একজন রাজার নাম ধরে ডাকতে পারবে না। তখন তেউল লিগনের কথা শুনে বিরক্ত হয়ে যায় আর তার নাম গেদং লিখে দেয়। আর তেউল লিগনের পরিচয় জানার জন্য তার সব জিনিসপত্র চেকিং করতে থাকে। আর চেকিং করার সময় কিংডম অফ কোরিয়ার কিছু কার্ড পায় আর সেখানে একরকম নোটও পায়। আর নোটগুলো একদমই নতুন, কিন্তু দক্ষিণ কোরিয়াতে 1 লাখ ওয়ানের নোট তৈরি হয় না। এই জন্য তেউল নোটগুলো চেক করার জন্য রেখে দেয়। আর লিগনের পরিচয় জানার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট চায়, কিন্তু লিগন দিতে না চাইলে তেউল জোর করে লিগনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। আর ওদিকে কিংডম অফ কোরিয়াতে লিগনের অনুপস্থিতিতে দাদিমা অনেক চিন্তা করতে থাকে। তখন বয়ং দাদিমাকে বলে, রাজা তো মাঝে মধ্যেই এমনভাবে হারিয়ে যায়, দেখো গতবারের মতো আবারও পাহাড়ে গিয়েছে হয়তো। কিন্তু দাদিমা বলে, লিগনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর এদিকে জয়ং গার্ডদেরকে নিয়ে লিগনকে খুঁজতে খুঁজতে সেই ব্যাম্বো ফরেস্টে চলে আসে। আর ব্যাম্বো ফরেস্টে এসে লিগনের ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায়। ব্যাম্বো ফরেস্টে আসার আগে লিগন তার গার্ডকে বলেছিল সে ওই হুডি পরা মেয়েটাকে খুঁজতে যাচ্ছে। তখন জয়ং মেয়েটির পিছু করা ওই গুন্ডাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ওই হুডি পরা মেয়েটি আসলে কে, কি তার পরিচয়। তখন গুন্ডারা জানায় ওই মেয়েটির নাম হচ্ছে লুনা, সে আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। তখন জয়ং পুলিশকে বলে, তাড়াতাড়ি ওই হুডি পরা মেয়েটিকে ধরে আনো। আর এদিকে তেউল লিগনকে জেলে বন্দি করে রাখে। তারপর লিগন বসার জন্য তেউলকে একটা চেয়ার দিতে বলে। তেউল তখন লিগনকে নিচে বসতে বলে, কিন্তু রাজা তো কখনো নিচে বসে না, তাই তেউলও লিগনের কোনো কথাই শোনে না। তারপর পুলিশ স্টেশনে ইউনসপ নামের একটা লোক আসে। তাকে দেখে লিগন তো একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে কিংডম অফ কোরিয়ার জয়ং এর মতো। তাকে এখানে দেখে লিগন একদম অবাক হয়ে যায়। তখন লিগন বলে, ওই জয়ং, আমি এখানে। তখন ইউনসপ তেউলকে বলে, এই লোকটাকে, আর সে আমাকে জয়ং বলে ডাকছে কেন? তখন তেউল বলে, সে একটা পাগল, সে নিজেকে রাজা বলে দাবি করছে। আর এখানে বলে রাখি, তেউল আর ইউনসপ ওরা দুজনেই বন্ধু। আর ইউনসপ একটু বোকা টাইপের। ইউনসপ পুলিশ স্টেশনে কর্মকর্তা, আর সে তেউলকে কিছু ইনফরমেশন দিতে এসেছে। তারপর ইউনসপ তেউলকে ইনফরমেশন দিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছিল। তখন লিগন বুঝতে পারে সে জয়ং তো কোনোভাবেই হতে পারে না। তারপর তেউলের কাছে ফরেন্সিক ল্যাব থেকে ফোন আসে
আর তখন তেউল ফরেন্সিক ল্যাবের অফিসারের সাথে দেখা করতে যায়। ফরেন্সিক ল্যাবের অফিসার তাকে জানায় লিগনের ফিঙ্গারপ্রিন্ট এই পৃথিবীর কারোর সাথেই ম্যাচ হচ্ছে না। তখন তেউলও অবাক হয়ে যায় আর অফিসার তাকে বলে ভালো করে পরীক্ষা করার জন্য লিগনের ডিএনএ টেস্ট করতে হবে। তুমি তার ডিএনএ স্যাম্পলটা কোনোভাবে নেওয়ার চেষ্টা করো। তারপর তেউল ডিএনএ নেওয়ার জন্য লিগনকে তার মুখ খুলতে বলে। তখন লিগন তেউলকে বলে আমার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ হয়নি, আমি জানি, আর আমার সম্পর্কে কিছুই জানতেও পারোনি, তাই না? আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এই পৃথিবীর নই, এই জন্য তুমি আমার কোনো কিছুরই অস্তিত্ব পাবে না। তেমনি তোমারও কোনো অস্তিত্ব নেই আমার পৃথিবীতে। আর আমি 25 বছর আগে তোমার আইডি কার্ড পেয়েছি, আর আইডি কার্ডে তোমার একটা ছবিও ছিল। তখন তেউল বলে কখন থেকে সব ফালতু কথা বলেই যাচ্ছ, আসলে তুমি কে? আর 25 বছর আগে আমার আইডি কার্ড তোমার কাছে কিভাবে গেল? তুমি কোনো স্পাই নও তো? আর কোনো সিক্রেট মিশনের জন্য আসনি তো? নয়তো তুমি আমার বিষয়ে কিভাবে জানো? তখন লিগন বলে কারণ আমি 25 বছর ধরে তোমাকেই খুঁজছি, আর একটু আগে যে লোকটা এসেছিল সেই পৃথিবীতে ইউনসব নামে পরিচিত, আর আমার পৃথিবীতে রয়্যাল গার্ডের ক্যাপ্টেন জয়ং নামে পরিচিত। তখন তেউল বলে সত্যি কি তুমি কোনো প্যারালাল ওয়ার্ল্ড থেকে এসেছো? তখন লিগন বলে হ্যাঁ, আমি আমার পৃথিবীতে কিংডম অফ কোরিয়ার রাজা, আর তোমার পৃথিবীতে তো নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া আলাদা আলাদা দেশ, আর আমার পৃথিবী তো একাই একটা কোরিয়া দেশ। তখন লিগন তেউলকে বলে মনে হয় তুমি এখনো বুঝতে পারোনি প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়ে। এই জন্য লিগন তেউলকে প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়ে বলতেই থাকে, আর এই সুযোগে তেউল লিগনের মুখ থেকে ডিএনএ টেস্ট করানোর জন্য স্যাম্পলটা নিয়ে নেয়, আর ডিএনএ টেস্ট করানোর জন্য স্যাম্পলটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় আর লিগনকে ছেড়ে দেয়। তারপর লিগন তেউলকে কোরিয়ার সব থেকে দামি 5 স্টার হোটেলে কার্ড দেয় আর বলে আমার সাথে দেখা করতে আসতে পারো। তখন তেউল বলে তুমি কি জানো এটা অনেক বড় একটা 5 স্টার হোটেল, এই হোটেলে থাকার জন্য তোমার কাছে কি এত টাকা আছে? তখন লিগন বলে এখন তো টাকা নেই, তবে চলে আসবে। আর ইউনসব আমাকে বলেছে এই হোটেলের কাছেই তোমার ঘর আছে, আর এটাও বলেছে ইউনসব তোমার ছোটবেলার বন্ধু। তখন তেউল বলে একে তো নকল নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আবার এসেছো 5 স্টার হোটেলে থাকতে। আর তখন লিগন তার জামা থেকে একটা বোতাম ছিঁড়ে হাতে নেয় আর তেউলকে বলে এখানে কি আশেপাশে কোনো জুয়েলারি শপ আছে? এটা হলো পিওর ডায়মন্ড, এটা বিক্রি করে আমি টাকা পেয়ে যাব। কিন্তু প্রতিবারের মতো তেউল লিগনের কথা এবারও বিশ্বাস করে না। তো এরপর জুয়েলারি শপে গেলে জুয়েলারি শপের মালিক তো একদম অবাক হয়ে যায়, কারণ এটা অনেক প্রাচীন আর দামি একটা ডায়মন্ড। আর তেউল তো এটা শুনে একদম অবাক হয়ে যায় আর লিগনের দিকে তাকিয়ে থাকে। তখন লিগন বলে কি প্রিন্সেস ডায়না, এবার বিশ্বাস হলো তো? তো এরপর লিগন আর তেউল জুয়েলারির দোকান থেকে বের হয়ে আসে, আর তেউল বাইরে এসে লিগনের জামার বোতামগুলো দেখতে থাকে। তখন লিগন তেউলকে বলে কি এখনো বিশ্বাস হচ্ছে না? তখন তেউল বলে তোমার কাছে এসব ডায়মন্ড কোথা থেকে এলো? তুমি আবার কোথাও থেকে চুরি করে আনোনি তো? তখন লিগন বলে তুমি কখনো এমন চোর দেখেছো যে ডায়মন্ড বিক্রি করার জন্য তার সাথে পুলিশ নিয়ে যায়? তখন তেউল বলে তোমার কাছে তো তোমার আইডি কার্ডই নেই, কিভাবে বিশ্বাস করব? লিগন বলে এই ডায়মন্ড আমার দাদিমা আমার জামায় লাগিয়ে দিয়েছে। তখন তেউল বলে হয়তো তোমার দাদিমা কোথাও থেকে চুরি করেছে। তখন লিগন বলে ঠিক আছে, আমি বাড়ি ফিরে ওনাকে জিজ্ঞেস করব, কিন্তু উনি তো চুরি করবে না আমি জানি, তবে ওনার নজর এমন বিল্ডিং এর উপর। আমার পৃথিবীতে এমন বিল্ডিং প্রতি শহরে আছে, কিন্তু তোমার শহরে এমন বিল্ডিং একটাই। তেউল বলে হ্যাঁ, আমার শহরে এমন একটাই আছে। তারপর তেউল বলে পাশেই অটো আছে, অটো নিয়ে হোটেলে যেতে পারো। এটা বলে তেউল চলে যাচ্ছিল, তখনই লিগন তেউলের পথ আটকায় আর তেউলকে বলে প্লিজ যেও না, তোমাকে খুঁজে বের করতে আমার 25 বছর লেগেছে, অন্তত আজকে রাতটা থেকে যাও। আর এটা শুনে তেউল একদম রেগে যায়। আসলে লিগন তেউলকে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলতে চেয়েছিল, কিন্তু তেউল তখন বলে আমার সামনে থেকে সরে যাবে নাকি আমি আবারও অ্যাকশনে যাব। আর তখনই তেউলের কাছে সিনজার ফোন আসে, আর সিনজা তাকে একটা মামলায় হেল্প করতে বলে, আর তেউল সেখান থেকে এই জন্য চলে যেতে থাকে। আর লিগন তো তেউলের দিকে তাকিয়ে তাকে দেখতেই থাকে। আর এদিকে ইউনসব তার ঘরে টিভি দেখছিল, আর তখনই লিগন তাকে ফোন করে দেখা করতে বলে। লিগন ইউনসবের নাম্বারটা পুলিশ স্টেশন থেকেই নিয়েছিল। তারপর লিগন ইউনসবকে তার হোটেলে ঠিকানা দেয়, আর ইউনসব দেখা করতে যায়। আর এদিকে লিগন ইউনসবের জন্য অনেক শপিং করে রুমে এনে রাখে। আর ইউনসব লিগনকে বলে তুমি আমাকে দেখা করতে বলেছো কেন? তখন লিগন বলে আমার তোমার সাথে কিছু কথা ছিল। ইউনসব বলে আমার কোনো অচেনা ব্যক্তির সাথে কথা নেই। তারপর লিগন বলে তোমার হাতের কাছে যতগুলো জিনিস আছে সবকিছুই তোমার জন্য এনেছি। এটা শুনে তো ইউনসব দৌড়ে লিগনের কাছে যায় আর বলতে থাকে কি কথা বলতে চাও বলো তাড়াতাড়ি। তখন লিগন বলে তোমার কাছে কি তোমার ছোটবেলার কোনো ছবি আছে?
ইয়নসব তখন লিগনকে তার ছোটবেলার ছবি দেখায়, আর ইয়নসবের ছবি দেখে লিগন বুঝতে পারে ইয়নসব আর ইয়নসবের বাবা একদমই কিংডম অব কোরিয়ার ক্যাপ্টেন জয়ং এবং তার বাবার মতোই চেহারার। তখন সে বুঝতে পারে প্যারালাল ওয়ার্ল্ড একটাই, আর এখানে কিংডম অব কোরিয়ার সকল মানুষের চেহারা সেম। তারপর লিগনের হাতে থাকা ইয়নসবের ফোনে তেওলের মেসেজ আসতে থাকে। তেউল ইয়নসবকে মেসেজ করে বলে, কোথায় তুই, মরতে চাস নাকি? SMS এর জবাব দে, নয়তো তোকে মেরে ফেলবো। লিগন তখন ইয়নসবকে বলে, তোমার ফোনে কারোর মেসেজ আসছে। আর তেওলের মেসেজ দেখে ইয়নসব তো একদম ভয় পেয়ে যায়, কারণ লিগন ইয়নসবের কাছ থেকে তেওলের ঠিকানা নিয়ে তার ম্যাক্সিমাস ঘোড়াকে তেওলের ঘরের সামনেই রেখে আসে, আর সাথে একটা চিঠি লিখে আসে। চিঠিতে লেখা ছিল, ইয়নসব তোমার এত বড় বাড়ির ঠিকানা দিয়েছে, এই জন্য ম্যাক্সিমাসকে তোমার বাড়িতে রেখে এসেছি। যাই হোক, তুমি আমার ম্যাক্সিমাসের খেয়াল রেখো। আর এটা দেখে তো তেওল একদম রেগে যায়। আর তখন তেওলের ফ্রেন্ড নারী বলে, এইটা তো কোনো সাধারণ ঘোড়াই নয়, মনে হয় এই ঘোড়ার মালিক অনেক বড় লোক। তারপর তেওল রাগের মাথায় লিগন যে হোটেলে থাকে সেই হোটেলে যায়, আর তেওল লিগনের নাম না জানায় হোটেলের রিসিপশনে লিগনের বডি আর হাইটের সম্পর্কে বর্ণনা দিতে থাকে। তারপর লিগনের রুম নাম্বার জানতে চায়, কিন্তু রিসিপশন থেকে লিগনের রুম নাম্বার দেওয়া হয় না। এই জন্য তেওল লিগনকে একটা চিঠি লিখে পাঠায়, আর চিঠিতে বলে, যদি তুমি 10 মিনিটের ভেতরে বাইরে না আসো তাহলে আমি তোমার ঘোড়াকে বিক্রি করে দেব। আর এই চিঠি দেখে লিগন দৌড়ে বাইরে আসে। তারপর তেওল লিগনকে বলে, তুমি আমার বাড়িতে ঘোড়া রেখে কেন এসেছো? লিগন তখন বলে, যদি তোমার সমস্যা না হয় তাহলে তোমার বাড়িতে আমার ঘোড়াকে একটু জায়গা দিতে পারো। তখন তেওল বলে, হ্যাঁ আমার সমস্যা আছে। লিগন বলে, তোমার কিছু করতে হবে না, আমি আমার ঘোড়ার জন্য খাবার পাঠাবো আর তাকে স্নান করিয়ে দেব, তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটু সময়ের ব্যাপার, আমাকে তো আমার পৃথিবীতে যেতে হবে, তাই না? তখন তেওল বলে, কবে যাচ্ছ? লিগন বলে, আমি এখনো ডিসাইড করিনি, তবে কিছুদিন পরেই চলে যাব, কারণ এখানে তোমার সাথে অনেক ভালো লাগছে, এই জন্য কিছুদিন এখানে থাকতে চাই। তারপর তেওল মাথার চুল বাঁধে আর লিগনকে বলে, তোমার ডিএনএ টেস্ট রিপোর্ট আসার আগ পর্যন্ত তোমার ঘোড়াকে আমার বাড়িতেই জায়গা দেব। তখন লিগন বলে, তোমার চুল বেঁধো না, কারণ তোমাকে খোলা চুলে বেশি ভালো লাগছে। আর তেওল বলে, আমাকে ইমপ্রেস করা বন্ধ করো, ওই বেচারা একটা জানোয়ার, এই জন্য তাকে আমি বাড়িতে জায়গা দিয়েছি, কিন্তু 40 ঘন্টা পর্যন্ত। তোমার ডিএনএ রিপোর্ট আসার পরেই তোমার ঘোড়াকে এখান থেকে নিয়ে যেও, আর নয়তো আমি এটাকে বিক্রি করে দেব। এই বলে তেওল এখান থেকে চলে যায়। পরের দিন তেওল যখন একটা মামলার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল, তখনই লিগন বারবার ফোন করে তেওলকে, কখনো দেখা করার জন্য, আবার কখনো খাবারের জন্য, আবার কখনো এই পৃথিবীর কিছু জিনিস নিয়ে প্রশ্ন করতে থাকে। আর তেওল তো এসবে একদম বিরক্ত হয়ে যায়। আর এভাবে লিগন এই পৃথিবী ঘুরে দেখে আর বারবার তেওলকে ফোন করে বিভিন্ন জিনিসপত্রের বিষয়ে জানতে চায়। তারপরে আমরা লিরিমকে দেখতে পাই। দক্ষিণ কোরিয়া শহর থেকে একটু দূরে পাহাড়ের উপরে সে থাকে, আর এই পৃথিবীতেও তার অনেক চামচা বানিয়ে সে ফেলেছে। আর লিরিম লিগনের মায়ের চেহারার এই পৃথিবীর লিজিহুনের মাকে জিন্দা রেখেছে, কারণ সময় আসলে যেন তাকে কাজে লাগানো যায়। আর এদিকে তেওল ডিউটি শেষ করে আসার সময় ম্যাক্সিমাসের জন্য গাজর নিয়ে আসে আর ম্যাক্সিমাসকে খাওয়াতে চায়, কিন্তু লিগনের ঘোড়া তেওলের হাতে খেতে চায় না, উল্টো তেওলকে ভয় দেখায়। আর তেওল তো ভয় পেয়ে লিগনকে ফোন করে। আর তখন লিগন লাইব্রেরিতে বই পড়ছিল। তারপর তেওল লিগনের সাথে কথা বলতে চলে যায়। ওখানে ইয়নসবকেও সে দেখতে পায়। তখন ইয়নসব তেওলকে বলে, কিছুই বুঝতে পারছি না ওর কি হয়েছে, সে 2 দিন ধরে বই নিয়ে পড়ে আছে। লিগন আসলে বইয়ে দক্ষিণ কোরিয়ার হিস্টোরি পড়ছিল। আর তখনই তেওল লিগনের সামনে এসে বসে পড়ে। আর ওখানে থাকা সব মেয়েরা তো আলোচনায় শুরু করে দিয়েছে যে ওই মেয়েটা কি লিগনের প্রেমিকা নাকি ওর ওয়াইফ, কারণ লিগনকে দেখার জন্যই এই মেয়েরা এখানে চলে এসেছিল। তারপর তেওল আশেপাশের অবস্থা দেখে লিগনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায় কথা বলার জন্য। তারপর তেওল তো শান্তি মতো চিকেন খাওয়া শুরু করে দেয়, কিন্তু লিগন খায় না, কারণ সে সবসময় অন্যজন খাবার টেস্ট করার পরেই সে খায়। তেওল তখন লিগনকে জিজ্ঞেস করে, খাবার কেন খাচ্ছ না? তখন লিগন বলে, কেউ আমার খাবার খেয়ে টেস্ট না করলে আমি খাই না, কারণ আমার খাবারে বিষ মেশানো হতে পারে, আর যদি এই খাবারে বিষ থাকে তাহলে আমি এই পৃথিবীতেই মারা যাব, আর আমি যাই বলবো এটা আমার শেষ শব্দ হবে। তখন তেওল বলে, বলো কি বলতে চাও, কিন্তু আমি তোমার খাবার টেস্ট করে দেখাতে পারবো না। লিগন বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ 25 বছর আগে তুমি আমাকে না বাঁচালে আমি বেঁচেই থাকতাম না। এই বলে লিগন খাবার খাওয়া শুরু করে, আর তার কাছে এই খাবারটা অনেক টেস্টি লাগে। তখন তেওল বলে, তুমি লাইব্রেরিতে কি করছিলে? তখন লিগন বলে, আমি তোমার পৃথিবীর হিস্টোরি পড়ছিলাম, যা আমার দুনিয়া থেকে অনেক আলাদা। এই বলে সে তার দুনিয়ার গল্প বলা শুরু করে, কিন্তু তেওল তখন হাসে আর বলে, এসব মন গড়া কাহিনী ভালোই বলতে পারো, মনে হয় তুমি অনেক ভালো একজন লেখক। তখন লিগন বলে, তুমি আমার কথা একবারও কেন বিশ্বাস করো না?
তেউল বলে, কারণ তোমার কথার কোনো ব্রেনই হয় না। এই যে তুমি প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়ে আজে বাজে কথা বলো, এগুলো কাহিনীতেই শুধু ভালো লাগে। এই জন্য কোনো কথা না বলে খাবার খাও আর ডিএনএ রিপোর্ট আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। তারপর লিগন বলে, যদি তুমি আমার কথা বিশ্বাসই না করো তাহলে আমাকে হেল্প কেন করেছো? তখন তেউল বলে, আমি একজন ভালো পুলিশ অফিসার আর আমার কাজই হচ্ছে সিটিজেনদেরকে হেল্প করা, তাদেরকে রক্ষা করা। তখন লিগন বলে, আচ্ছা আর কি কোনো রিজন আছে যাতে আমি তোমার এই দুনিয়াতে থাকতে পারি? তখন তেউল কিছুই বলে না। আর এদিকে কিংডম অব কোরিয়াতে জয়ং লিগনকে সব রকম ভাবে চেষ্টা করে খুঁজে বেড়াচ্ছে। তারপর আমরা রিপোর্টার সানিকে দেখতে পাই, যে দক্ষিণ কোরিয়াতে তেউলের ফ্রেন্ড নারীর চেহারায়, আর সে কিংডম অব কোরিয়াতে প্রেসের কাজ করছিল। তারপর সানির কাছে রয়্যাল অফিস থেকে ফোন আসে, তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আর তখনই জয়ং তার সামনে এসে দাঁড়ায় আর তাকে তার ক্যামেরা দেখাতে বলে, কারণ ওই দিন রেস কম্পিটিশনে সানি ভিডিও করেছিল। তারপর ক্যামেরাতে ওই দিনের সব ছবি এবং ভিডিও চেক করে আর তার ইমেলটা তাকে দিয়ে যায় আর তাকে ওই দিনের সমস্ত ছবি এবং ভিডিওগুলোকে ইমেল করতে বলে। এটা শুনে সানি তো একদম খুশি হয়ে যায়, কারণ সানি জয়ংকে অনেক পছন্দ করে। আর এদিকে লিগন তার রুমে এসে দেখতে পায় তার জ্যাকেট থেকে সবগুলো ডায়মন্ডের বোতাম চুরি হয়ে গিয়েছে। তারপর সে তেউলের বাড়িতে যায় তার ঘোড়াকে খাওয়ানোর জন্য। ঘোড়াকে খাওয়ানোর পর তার কাছে আর মাত্র অল্প কিছু টাকা আছে, আর সে এই অল্প টাকা নিয়ে তেউলের ফ্রেন্ড নারীর কফি শপে গিয়ে কফি খায় আর তেউলের বাইরে আসার জন্য অপেক্ষা করে। কিন্তু এখানে তেউলের ফ্রেন্ড সিনজা তেউলকে ডিনার করার জন্য আসতে বলে আর এসে লিগনকে দেখতে পায় আর সে চিনতে পারে তেউল কয়েকদিন ধরে তাকে অ্যারেস্ট করে রেখেছিল। তারপর সে লিগনকে জিজ্ঞেস করার জন্য তার কাছে আসে আর লিগনকে বলে, তুই এখানে কি করছিস? এই কথা শুনে লিগন তো তার রাজা অ্যাটিটিউড নিয়ে কথা বলে আর বলে, আজকে যদি তুমি আমার পৃথিবীতে থাকতে তো তোমার মাথা কেটে ফেলা হতো আমার সাথে এরকম বাজেভাবে কথা বলার জন্য। এই কথা শোনার পর সিনজা লিগনের ছবি তুলে নেয় আর ওয়ার্নিং দেয়, দ্বিতীয়বার যদি তোকে আশেপাশে দেখতে পাই তাহলে তোকে জেলে বন্দি করে রাখবো। এই বলে সে চলে যেতে থাকে আর তেউলকে ফোন করে তার পাশের রেস্টুরেন্টে আসতে বলে। তো এখানে তেউল তার কাজ শেষ করে নিচে আসে আর লিগনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? লিগন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর এখন তোমার সাথেই যাব। তখন তেউল বলে, কোনো দরকার নেই। এই বলে সে চলে যেতে থাকে। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তেউলের বারবার লিগনের কথাই মনে পড়ে আর সে ফোন বের করে সিনজাকে মেসেজ করে বলে, তুমি আর ইউন সব ডিনার করে নাও, আমি আমার ঘরেই ডিনার করব। এই বলে তেউল লিগনের কাছে ফিরে যায় আর লিগনকে জিজ্ঞেস করে, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো কেন? তখন লিগন বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলো না, আমার অনেক খারাপ লাগে। তখন তেউল বলে, কেন, কি হয়েছে? তখন লিগন বলে, আমি এই পৃথিবীতে শুধু তোমাকেই চিনি, তাই তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তখন তেউল বলে, হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি না, তাই আবল তাবল ভাবে কথা বলো না, অনেক হয়েছে। সত্যি সত্যি বলো তো তুমি কে আর আমায় কিভাবে চিনো? লিগন তখন বলে, আমি তোমাকে বললাম না 25 বছর আগে এক ব্যক্তির থেকে আমি তোমার আইডি কার্ড পেয়েছি আর তখন থেকেই ওই ব্যক্তি আর তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তখন তেউল বলে, তাহলে ওই ব্যক্তিকে? লিগন বলে, আমি জানি না, ওই ব্যক্তির চেহারা দেখতে পাইনি আর ওই আইডি কার্ডে তোমার নাম আর জন্মসাল ইস্যু করা হয়েছে 11 ডিসেম্বর 2019 সাল। তখন তেউল বলে, আমার কাছে আমার আইডি কার্ড আছে আর 11 ডিসেম্বর 2019 এখনো আসেনি, এই জন্য এসব বাদ দাও আর ঘরে ফিরে যাও। আর তোমার কি কোনো পরিবার নেই নাকি? তাদের জন্য তোমার চিন্তা হয় না? তখন লিগন বলে, এই পৃথিবীতে আমার কোনো পরিবার তো নেই, তবে আমি এখনো সিঙ্গেল। তেউল বলে, তুমি সিঙ্গেল? এটা জেনে আমি কি করব? লিগন তখন বলে, আমি এখনই একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছি আর এই পজিশনে আমি তোমাকে দেখতে চাই যেন তুমি আমার বিষয়ে সব জানতে পারো। তেউল বলে, ঠিক আছে, বলো কি পজিশন? তখন লিগন বলে, লেফটেন্যান্ট জং তেউল, আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে কিংডম অব কোরিয়ার মহলে মহারানীর রূপে অ্যাকসেপ্ট করতে চাই। তেউল তখন এটা শুনে শকড খেয়ে যায়। লিগন তখন তাকে আরো বলে, তুমি আমার এখানে থাকার রিজন হয়ে গিয়েছো। আর তেউল শকড খেয়ে লিগনকে দেখতেই থাকে। তারপর আমরা দেখতে পাই তেউল লিগনকে বলে, তুমি আমাকে রানী বানিয়ে ফেলেছো, এই 2 দিনে আমাকে তোমার এত ভালো লেগেছে, তুমি এখন এইসব ননসেন্স কথা বলছো? লিগন তখন বলে, আমি এখন সিরিয়াস মুডে আছি আর আমার মনের কথা তোমাকে অনেক ইজি ভাবেই বলে দিয়েছি। তারপর তেউল এসব শুনে অনেক নার্ভাস হয়ে যায় আর লিগনকে বলে, ঠিক আছে, তাহলে দেখাও আমি কোন মহলের রানী, আর আমিও দেখতে চাই তোমার ওই পৃথিবীটা আসলে কোথায়। তখন লিগন তেউলকে নিয়ে ওই ব্যাম্বো ফরেস্টে চলে যায় আর তার কাছে বাঁশির দ্বিতীয় টুকরোটি না থাকায় প্যারালাল ওয়ার্ল্ডের দরজাটি তখন খোলে না। আর তেউল তো তখন লিগনকে অনেক কথা শোনায়
আর লিগনও তখন বুঝতে পারে তার কাছে জাদুকরি বাঁশিটা না থাকায় প্যারালাল ওয়ার্ল্ডের দরজা খুলছে না। লিগন তার সব সমস্যা বলার চেষ্টা করে, কিন্তু তেউল তো লিগনের কোনো কথাই শুনতে চায় না। তারপর তেউল এখান থেকে চলে যেতে থাকে, কারণ এখানে অনেক ঠান্ডা ছিল, আর এই জন্য লিগন তার জ্যাকেট তেউলকে পরিয়ে দেয়। আর লিগন তেউলকে বলে, তোমার ওই ডিটেকটিভ ফ্রেন্ডের নাম কি? তখন তেউল বলে, যার নিজেরই নাম নেই সে অন্যের নাম জেনে কি করবে? তখন লিগন বলে, আমি কখন বললাম যে আমার নাম জানি না, শুধু আমার নাম ধরে কেউ ডাকতে পারবে না। তেউল তখন বলে, তোমার ফালতু কথা বন্ধ করো। এই বলে তেউল চলে যেতে লাগে। আর ওদিকে সিনজা তেউলের ঘরের নিচে তেউলের জন্য অপেক্ষা করতে থাকে। আর এখানে আমরা জানতে পারি সিনজা তেউলকে সেই স্কুল লাইফ থেকে অনেক পছন্দ করে। তারা একসাথে পড়াশোনা শেষ করেছে। সিনজা অনেকবার চেষ্টা করেছে তেউলকে এসব বলার জন্য, কিন্তু সঠিক টাইমে বলতে না পারায় তেউলের জীবনের সেকেন্ড লিড হয়ে সে থেকে গেল। আর এদিকে কিংডম অব কোরিয়াতে সানি রয়্যাল প্লেসে চাকরি পেয়ে যায়, আর তার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লিগনের নামে কোনো নেগেটিভ কিছু আসলে এইসব সমস্যা হ্যান্ডেল করা। এদিকে রাজা লিগন মহলে না থাকায় তাকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়ে যায়। আর এইসব আলোচনাকে কভার করার জন্য রিপোর্টার সানির মাথায় একটা বুদ্ধি আসে, আর সে ক্যাপ্টেন জয়ংয়ের কাছে জয়ংয়ের মোবাইল চায়। আর তার ফোনে থাকা জয়ং আর রাজা লিগনের একটা সে ছবি পায়, যেখানে তারা দুজনেই নেভি ইউনিফর্ম পরা ছিল। আর সেই ছবিটা রিপোর্টার সানি জয়ংয়ের মোবাইল থেকে পাবলিশ করে দেয়। আর বাইরে রাজা লিগনকে নিয়ে আলোচনা করা এই জন্য বন্ধ হয়ে যায়। পাবলিক বিশ্বাস করে নেয় যে রাজা লিগন এখন নেভি অফিসারদের সাথে আছে। তারপর দাদিমা জয়ংকে ডাকে আর তেউলের আইডি কার্ড দিয়ে বলে, এই মেয়েটার বিষয়ে খুঁজে বের করো। তখন জয়ং বলে, রাজা সাহেব আগেই এই মেয়েটির বিষয়ে বলেছিলেন, কিন্তু এই মেয়েটির বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তখন দাদিমা বলে, 25 বছর আগে থেকেই তাকে সেভ করা ব্যক্তিটিকে সে খুঁজে বেড়াচ্ছে। তার কাছে শুধু মেয়েটির আইডি কার্ডটাই আছে, জানি না এখন সে কোথায় গেছে। আর এদিকে দক্ষিণ কোরিয়াতে তেউল জানতে পারে লিগনের ডিএনএ এই পৃথিবীর কোনো মিসিং বাচ্চার সাথেও মিলছে না। তেউল তখন একদম অবাক হয়ে যায় আর ভাবে কোনো আইডি ছাড়া সে দক্ষিণ কোরিয়াতে কিভাবে আছে। তারপর তেউল লিগনের সাথে দেখা করতে যায় আর ড্রিঙ্ক করে, আর লিগনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তুমি কি সত্যি অন্য দুনিয়া থেকে এসেছো? লিগন বলে, আমি তোমাকে কতবার বলেছি যে আমি কিংডম অব কোরিয়া থেকে এসেছি, এটা তো তুমি বিশ্বাসই করো না। তখন তেউল বলে, এটা কি কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে যে তুমি অন্য একটা দুনিয়া থেকে এসেছো? তুমি আবার ওই পৃথিবীর রাজাও, আর তুমি ব্যাম্বো ফরেস্টে কোনো জাদু দরজা দিয়ে এসেছো, কিন্তু ওখানে তো কোনো দরজাই ছিল না, তাই না? আর সেই দ্বিতীয় দুনিয়াতে যাওয়ার দরজা কে খুলতে পারবে? লিগন বলে, জানি না, হয়তো আমার পরে অন্য আরেকজন আছে যে আমার মতোই ব্যাম্বো ফরেস্টে দরজা ব্যবহার করতে পারে, এরকম আমার মনে হচ্ছে। তারপর তেউল লিগনের দুনিয়ার বিষয়ে প্রশ্ন করতে থাকে, আর লিগন ও কিংডম অব কোরিয়ার হিস্টোরি তাকে বলতে থাকে। কিন্তু এত কিছু শোনার পরেও তেউল আবারও লিগনের কথা কোনো গল্প মনে করে লিগনকে বলে, তুমি অনেক ভালো গল্প বলতে পারো। তখন লিগন বলে, তুমি আবারও এত কিছু হওয়ার পরেও আমার কথা বিশ্বাস কেন করছো না? আমাকে ছাড়া এই পৃথিবীতে তুমি আমার বিষয় কি জানতে পেরেছো? না ফিঙ্গারপ্রিন্ট, না ডিএনএ। কিন্তু তাও তেউল লিগনের কথায় বিশ্বাস করে না, আর তারা দুজনেই এখান থেকে চলে যায়। তো এখানে লিগন তার ঘোড়াকে দেখার জন্য তেউলের ঘর পর্যন্ত যায়। আর এদিকে কিংডম অব কোরিয়াতে জয়ং লিগনের গায়েব হওয়ার আগের কথা ভাবতে থাকে, যেখানে লিগন বলেছিল 25 বছর আগে লিরিমের মৃত্যুতে লিগনের সন্দেহ আছে, কারণ লিরিমের মৃত্যুর যে রিপোর্ট লেখা হয়েছিল এটাতে অনেক গড়বড় আছে। আর এই জন্য লিগনের বিশ্বাস হয় যে 25 বছর আগে যে লিরিমের লাশ পাওয়া গেছে ওইটা আসলে বিশ্বাসঘাতক লিরিম নয়। আর এইগুলো জয়ং মনে করতে থাকে, আর লিগন কোথায় যেতে পারে এটাও সে ভাবতে থাকে। আর মনে মনে লিগনকে বলে, আপনি কোথায় আছেন রাজা লিগন? আপনি ছাড়া এই রাজ্যটা অনেক খালি খালি লাগে। তো এদিকে দক্ষিণ কোরিয়াতে রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বজ্রপাত হতেই লিগনের ঘাড়ে প্রচুর ব্যথা হতে শুরু করে। আর এই ব্যথাটা কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপরের দিন তেউলের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে যায়, আর তেউল তার বাবাকে ফোন করে, কিন্তু ফোনটা লিগন রিসিভ করে, কারণ লিগন তখন তার ঘোড়াকে দেখার জন্য তেউলের বাসায় গিয়েছিল। আর তেউল তখন বলে, তুমি আমার বাসায়ও চলে এসেছো? লিগন তখন বলে, আমি আমার ম্যাক্সিমাসকে দেখতে এসেছিলাম। তারপর তেউল লিগনকে বলে তার কার নষ্ট হয়ে গেছে, আর লিগন তখন বলে, একটু ওয়েট করো, এখনই আসছি। তারপর কিছুক্ষণের ভেতরেই লিগন তেউলের কাছে যায়, আর লিগন যাওয়ার পর হঠাৎ করে সেখানকার সময় কিছুক্ষণের জন্য থেমে যায়, মানে লিগন ছাড়া সবাই ফ্রিজ হয়ে যায়। তারপর লিগন আশেপাশে সবকিছু দেখতে শুরু করে যে সবকিছুই থেমে গেছে, কিন্তু সেই শুধুমাত্র একজন ব্যক্তি যে কিনা চলতে পারছে। এই জন্য সে এই সুযোগে তেউলের কাছে গিয়ে তেউলকে কাছ থেকে দেখতে শুরু করে।
একটু পর সবকিছু নর্মাল হয়ে যায়। আর তেউল তো তখন হঠাৎ করে লিগনকে এত কাছে দেখে ভয় পেয়ে যায়। তখন লিগন বলে, তুমি কি ফিল করেছো এখানে সবকিছুই থেমে গিয়েছিল, ইভেন সময় থেমে গিয়েছিল, কিন্তু তেউলের তো লিগনের কথা ফালতু মনে হয়। আর তেউল তখন লিগনকে বলে, তুমি কিছুক্ষণ এখানেই থাকো, আমি মেকানিককে ফোন করে দিয়েছি, সে কার ঠিক করে দেবে, আর তুমি এতক্ষণে আমার কারটা দেখে রাখো, আর আমার একটা ইমার্জেন্সি কেসের তদন্ত করতে যেতে হবে। এটা বলে তেউল চলে যায়। তো কিছুক্ষণ আগে যে সময় থেমে গিয়েছিল তার কারণ হচ্ছে লিরিম। সে দ্বিতীয় দুনিয়ার দরজা খুলেছিল আর সে কিংডম অফ কোরিয়াতে গিয়েছিল একটা বক্স শপে, আর ওই শপের মালিক লিরিমের জন্যই কাজ করে। আর সে লিরিমকে জানায় যে রাজা লিগন মহলে নেই। এখানে আমরা বুঝতে পারি যে মহলেও লিরিমের কোনো স্পাই আছে, এই জন্য লিরিম লিগনের সব ইনফরমেশন জানতে পারে। আর এদিকে লিগন বুঝতে পারে সে ছাড়া আরও একজন আছে যে ওই দ্বিতীয় দুনিয়ায় ট্রাভেল করতে পারে, আর তার কাছেও বাঁশির একটা টুকরো আছে। তখন লিগন বুঝতে পারে যে লিরিম বেঁচে আছে, কারণ লিরিমের কাছেই বাঁশির দ্বিতীয় টুকরা ছিল। আর এদিকে আমরা দেখতে পাই লিরিম আর্মি তৈরি করছিল লিগনের সাথে যুদ্ধ করার জন্য, যাতে করে সে বাঁশির দ্বিতীয় টুকরাটাও হাসিল করতে পারে। আর এদিকে তেউলের টিম একটা কেসের তদন্ত করতে গিয়েছিল, যেখানে কিছু গুন্ডাদের সাথে তাদের টিমের লড়াই হয়ে যায়। আর তখন সেখানে লিগন চলে আসে, আর সে একাই সব গুন্ডাদেরকে মারতে থাকে। তারপর তেউল লিগনকে বলে, তুমি এখানে কিভাবে এসেছো? লিগন বলে, আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম তোমার গাড়ি দিতে, আর জানতে পারি তুমি এখানে আছো, এই জন্য আমিও চলে আসলাম। আর শুকরিয়া আদায় করো যে আমি এখানে এসেছি, নয়তো আজকে তোমাদের দুজনের 12টা বেজে যেত। তারপর তারা তিনজন লাঞ্চ করতে যায়, আর সিনজার ইমার্জেন্সি ফোন আসাতে সে চলে যায়। তারপর লিগন তেউলকে বলে, আজকে কি তুমি বিজি? তখন তেউল বলে, আজকে আমার অনেক কাজ, কিন্তু কেন জিজ্ঞাসা করছো? তখন লিগন বলে, কারণ আমি আজকে আমার দুনিয়াতে চলে যাব, তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় থাকি। তেউল বলে, এখন তোমার ঘরের কথা মনে পড়েছে? লিগন তখন বলে, আমার ঘরের কথা মনে আছে, শুধু তুমি জানতে চাওনি। তুমি বলেছিলে তোমার ঘর কোনো প্যারালাল ওয়ার্ল্ডে, কিন্তু এখন এমনভাবে বলছো যেন তোমার ঘর পাশের শহরেই। লিগন বলে, যাওয়ার আগে তোমাকে গুড বাই বলতে এসেছি। তেউল তখন সরাসরি গুড বাই বলে চলে যায়। তারপর তেউল সন্ধ্যায় ঘরে ফিরে আসে আর দেখে লিগনের ঘোড়া সেখানে নেই। আর এদিকে লিগন তার ঘোড়া নিয়ে ব্যাম্বো ফরেস্টে চলে যায়, আর তার কাছে জাদুর বাঁশি থাকায় ব্যাম্বো ফরেস্টের দরজাটাও খুলে যায়, আর সে তার পৃথিবীতে চলে যায়। ব্যাম্বো ফরেস্টের দরজা খোলার সময় তখনও সময়টা একদম ফ্রিজ হয়ে যায়। আর তখন লিরিমও বুঝতে পারে যে এই দুই পৃথিবীতে যে ট্রাভেল করছে সে লিগন, আর সে এখন তার পৃথিবীতে চলে আসছে। আর এদিকে জয়ংয়ের কাছে খবর আসে যে রাজা লিগনকে ব্যাম্বো ফরেস্টে দেখা গেছে, আর জয়ং এটা শুনে লিগনকে আনতে চলে যায়। আর এদিকে প্রাইম মিনিস্টার কু হঠাৎ করেই মহলে চলে আসে, কারণ সে জানতে পেরে যায় যে রাজা লিগন মহলে নেই। এই জন্য সে ভালো করে চেক করতে চলে আসে যে রাজা লিগন কি আসলেই মহলে নেই নাকি আছে। তো এখানে দাদিমা তো জানে যে রাজা লিগন আসলেই মহলে নেই, তাই প্রাইম মিনিস্টার কুকে ভেতরে যাওয়ার জন্য আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু প্রাইম মিনিস্টার কু দাদিমার কোনো কথাই শোনে না, আর জোর করে রাজা লিগনের অফিসে ঢুকে পড়ে। আর অফিসে ঢুকেই সে দেখতে পায় রাজা লিগন আর ক্যাপ্টেন জয়ং অফিসে আছে। আসলে রাজা লিগন গতকাল রাতেই ফিরে এসেছিল, আর দাদিমা তো এখানে লিগনকে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর রাজা লিগন বলে, আমি বলেছিলাম এই সপ্তাহের সব রিপোর্ট আমাকে লিখিত পাঠাতে, কিন্তু প্রাইম মিনিস্টার আপনি আজকে এখানে কেন? তখন কু বলে, আমি কোনো রিপোর্ট দিতে আসিনি, আমি তো চেক করতে এসেছিলাম যে আপনি মহলে আছেন নাকি নেই। তখন রাজা লিগন প্রাইম মিনিস্টার কুকে বলে, দ্বিতীয়বার পারমিশন ছাড়া মহলে আসবে না। তারপর প্রাইম মিনিস্টার কু মহল থেকে চলে যায়। তো আসলে হয়েছে কি, মিনিস্টার কু আসলে রাজা লিগনকে পছন্দ করে, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আর সে যেহেতু পলিটিশিয়ান, সো তার একটা মতলবও আছে। তো এখানে দাদিমা রাজা লিগনের কাছে আসে, আর রাজা লিগনের উপরে অনেক রাগ দেখাতে শুরু করে, আর রাজা লিগনকে মারতেও থাকে, কারণ বিনা অনুমতিতে সে মহল থেকে চলে গিয়েছিল। আর তখন রাজা লিগন তার দাদিমাকে সান্ত্বনা দিতে থাকে। তো এখানে রাজা লিগনের জ্যাকেট থেকে ডায়মন্ড গায়েব হওয়া দেখে দাদিমা তো আরো বেশি হতাশ হয়ে যায়। আর তখন লিগন দাদিমাকে বুঝিয়ে রেস্ট নেওয়ার জন্য রুমে পাঠিয়ে দেয়। আর এদিকে তেউল লিগনকে কয়েকদিন না দেখে ভাবতে থাকে যে লিগন কি সত্যি সত্যি তার দুনিয়াতে চলে গেছে নাকি। আর এদিকে লিগন তার ডিউটি সুন্দর করে পালন করতে থাকে। তারপর সে তার আঙ্কেল প্রিন্স বয়ংয়ের কাছে যায়, আর 25 বছর আগে লিরিমের মৃত্যুর রিপোর্ট দেখায়, আর বলে, আই হোপ আপনি আমাকে সত্যিটা বলবেন। এটা বলে সে চলে যায়। তারপর লিগন লাইব্রেরিতে যায়,
আর তেওলের কথা ভাবতে থাকে। আর এদিকে তেওলও তার পৃথিবীতে লাইব্রেরিতেই বসেছিল, আর সেও তার সামনে লিগনকে ভাবতে থাকে। তো এতদিন হয়ে গেছে কিন্তু সে লিগনকে দেখতে পারছে না। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবাসি। তারপর আমরা সিনজাকে দেখতে পাই। সিনজার মা জুয়ারি ছিল, আর সিনজার এই জন্য অনেক খারাপ লাগে। তো এখানে আজকে সিনজার মা জুয়া খেলায় জিতে অনেক টাকা উপার্জন করে এনেছে, আর তার রোজ রোজ গ্যাম্বলিং এর চক্করে সিনজার নাম খারাপ হতে থাকে। এই জন্য সিনজা তার মায়ের সাথে গ্যাম্বলিং এর আড্ডায় চলে যায়, আর ওখানে থাকা সবাইকে অ্যারেস্ট করতে থাকে। আর ওই ক্লাবের মালিক সিনজাকে বলে, তোমার মা ওইখানে রেগুলার কাস্টমার, তাহলে তো তোমার মাকেও অ্যারেস্ট করা দরকার। আর সিনজা তখন তার মাকেও ঠিক করার জন্য অ্যারেস্ট করার অর্ডার দেয়। এই জন্য সে নিজেও অনেক কষ্ট পায়। আর এদিকে তেওল লাইব্রেরি থেকে বাইরে আসে, আর পেছনে থাকা একটা বাচ্চা সাইকেল দিয়ে আসার সময় তেওলের সাথে ধাক্কা লেগে যায়, আর তেওলের আইডি কার্ডটা তখন ম্যান হোলে পড়ে যায়। আর ওই বাচ্চা তেওলকে সরি বলে। আর ডিটেকটিভ পুলিশদের এই কার্ড ছাড়া প্রমোশন বেতন কিছুই হয় না, তবুও তেওল তাকে ক্ষমা করে দেয়। আর এই বাচ্চা দুই পৃথিবীতে আছে। এ বাচ্চা কিংডম অব কোরিয়ার লাইব্রেরির সামনে খেলতে থাকে, আর এটা সেই লাইব্রেরি যে লাইব্রেরিতে লিরি মহলে সব ইনফরমেশন পায়। আর এই মহলে কাজ করা এক মহিলা এই লাইব্রেরিতে এসে সব ইনফরমেশন দিয়ে যায়। আর এই মহিলার চেহারা দক্ষিণ কোরিয়ার সিনজার মায়ের মতো, যাকে এই বাচ্চা দেখেছে। আর এদিকে তেওল জানতে পারে লিগনের কাছে যে নোট ছিল এটা আসল নোট। তারপর তেওল লিগনের বিষয়ে জানার জন্য কিছুদিন আগের সিসিটিভি ফুটেজ চেক করে, যেদিন সে লিগনকে গুড বাই বলেছিল। ওই দিন লিগন তার ঘোড়া নিয়ে ব্যাম্বো ফরেস্টের দিকে গিয়েছিল, কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসেনি। এই জন্য তেওল হয়রান হয়ে যায়, আর সে ব্যাম্বো ফরেস্টে চেক করতে চলে যায়। আর সে নিজেকে নিজেই বলে, সত্যি সত্যি কি সে চলে গেছে? সত্যি কি তুমি অন্য পৃথিবী থেকে এসেছিলে? কিন্তু কেন এসেছিলে? আর এদিকে লিগন তেওলের আইডি কার্ড দেখে, আর তেওলকে অনেক মিস করে। আর জয়ং লিগনের চারপাশে করা সিকিউরিটি দিয়ে রেখেছে, এই জন্য লিগন তো মহল থেকে বাইরে বের হয়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। তারপর জয়ং লিগনকে কিছু বলতে যাবে, আর তখনই হঠাৎ করে সময় থেমে যায়, আর কিছুক্ষণের ভেতরেই আবার সবকিছু নর্মাল হয়ে যায়। আর লিগন তখন জয়ংকে বলে, তুমি কি কিছু ফিল করেছো? এখানে কিছুক্ষণের জন্য সময় থেমে গিয়েছিল, আর এটা আমার সাথে দ্বিতীয়বার হয়েছে। কিন্তু জয়ং তার কথায় গুরুত্বই দেয় না, আর লিগনকে বলে, আপনি কোথায় গিয়েছিলেন? তখন লিগন বলে, আমি এক প্যারালাল ওয়ার্ল্ডে গিয়েছিলাম, আর ওখানে তোমার চেহারার মতো একজন আছে, তার নাম ইয়নসব। আর লেফটেন্যান্ট জং তেওলও ওই পৃথিবীতে আছে। কিন্তু জয়ং তো লিগনের কথা বিশ্বাসই করে না, আর লিগনকে বলে, আপনার ডাক্তার দেখানো দরকার, আমি দাদিমাকে বলে আসছি। এই বলে জয়ং সেখান থেকে চলে যায়। আর লিগন জয়ানকে আটকানোর চেষ্টা করে, আর বলে, দাদিমাকে কিছুই বলো না। আর এদিকে তেওল তার নতুন আইডি কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফটো তুলতে স্টুডিওতে আসে, আর হেড অফিসে তার নতুন আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে। কিছুদিন পর জং তেওল রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখন তার রাজা লিগনের কথা খুব মনে পড়ে। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে কিংডম অব কোরিয়াতে অনেক বৃষ্টি পড়ে, আকাশে অনেক বিদ্যুৎ চমকায়, আর লিগনের ঘাড়ে অনেক ব্যথা শুরু হয়ে যায়। তারপর লিগনের ঘাড়ে কিছু অজানা চিহ্ন ভেসে ওঠে, আর জয়ং তো এটা দেখে একদম হয়রান হয়ে যায়। তখন জয়ং রয়্যাল ডাক্তারকে ডাকার জন্য চলে যায়, আর এতক্ষণে এই সুযোগে লিগন তার জ্যাকেট পরে চলে যায়। আর এদিকে তেওলের নতুন আইডি কার্ড হাতে আসে, আর সেই আইডি কার্ডে ইস্যু তারিখ লেখা ছিল 11 নভেম্বর 2019। আর এটা দেখে তো তেওলের লিগনের কথা মনে পড়ে যায়, আর বলে, লিগনও বলেছিল যে 25 বছর আগে তার আইডি কার্ড সে পেয়েছিল, আর ওই আইডিতে ইস্যু তারিখ ছিল 11 নভেম্বর 2019। এই জন্য তেওল অনেক অবাক হয়ে যায়। আর তখনই তেওলের কাছে লিগনের ফোন আসে। আসলে লিগন তেওলের সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে এসেছিল, এই জন্য তেওল তাড়াতাড়ি তার ঘরে চলে আসে। তো এখানে লিগনকে এতদিন পরে দেখে সে তো একদম অবাক হয়ে যায়, আর কিছুটা ইমোশনালও হয়ে যায়। আর লিগনকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? আর লিগন তখন বলে, আমি বলেছিলাম না আমি আমার পৃথিবীতে চলে যাচ্ছি। তখন তেওল বলে, সত্যি কি দ্বিতীয় দুনিয়া আছে? লিগন বলে, হ্যাঁ, আমি তোমাকে কতবার বলেছি। তারপর তেওল বলে, তুমি আমার আইডি কার্ডের বিষয়ে বলেছিলে, তাহলে বলো ওই আইডি কার্ডে আমি কেমন জামা পরেছিলাম, আর আমার চুল কেমন ছিল? তখন লিগন বলে, তুমি নেভি কালারের একটা স্যুট পরা ছিলে, আর তোমার চুল বাঁধা ছিল। তেওল তখন অবাক হয়ে যায়, আর বলে, এটা কিভাবে হতে পারে, আর তুমি এটা কিভাবে জানো? লিগন বলে, তুমি দেখতে চাও? তো চলো আমার দুনিয়াতে, তাহলেই তোমার বিশ্বাস হয়ে যাবে। তখন তেওল বলে, তাহলে চলো, আর যদি এবার মিথ্যে বলো তাহলে অনেক খারাপ হয়ে যাবে।
তারপর দুজনেই ঘোড়ার উপরে উঠে আর ব্যাম্বো ফরেস্টের দিকে চলে আসে। আর তখন লিগন বলে, এখন যা কিছু দেখবে একদম ভয় পেও না। তারপর তাদের দুজনের সামনে দুটো পিলার দেখা যায় আর দরজাটা খুলে যায়, আর দুজনেই তখন ঘোড়ায় চেপে কিংডম অব কোরিয়াতে চলে আসে। কিন্তু এখানে লিগনকে খুঁজতে জয়ং আর রয়্যাল গার্ডরাও চলে এসেছিল। আর রাজা সাহেবের সাথে একটা মেয়েকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়, আর তেওলও জয়ংকে দেখে অবাক হয়ে যায় আর লিগনকে অবাক হয়ে বলে, এটা তো ইউনসব। তখন লিগন বলে, আমি বলেছিলাম না, আমি তো তোমাকে সবই বলেছিলাম। তো এখানে তেওল লিগনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো এখানে লিগন বলে, আমি এই দুনিয়ার রাজা, আর আমার নাম ধরে যদি কেউ ডাকে তার মাথা কেটে ফেলা হয়। তো এখানে জয়ং তখন দাদিমাকে ফোন করে বলে, রাজা সাহেব ফিরে এসেছে আর তার সাথে একটা মেয়েও এসেছে। তখন দাদিমা জয়ংকে বলে, রাজা লিগন যেন মহলের পেছন দিয়ে আসে, আর এই কথা যেন কেউ জানতে না পারে, কারণ রাজার সাথে কোনো মেয়ে দেখলে সমস্যা হয়ে যেতে পারে। তারপর জয়ং মহলে সব সিসিটিভি অফ করতে বলে, আর তেওল তো এখনো অনেক কনফিউজড হয়ে আছে। তারপর রাজা লিগন তেওলকে নিয়ে সমুদ্রের কিনারের রাস্তা দিয়ে চলে যায়, আর জয়ংও রয়্যাল গার্ড সিকিউরিটি নিয়ে লিগনের পেছনে পেছনে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তেওল আর লিগন যখন জাদুর রাস্তা পার করছিল তখন তারা প্যারালাল ওয়ার্ল্ডের দুই পৃথিবীর মাঝখানে ছিল। আর তেওল তখন বলে, এইটা কোন জায়গা? লিগন এই কথার উত্তর একটু সায়েন্টিফিক ভাবে বোঝায়। লিগন বলে, এই জায়গা তোমার পৃথিবী আর আমার পৃথিবীকে জুড়ে দেয়। এখানকার 1 মিনিট আমাদের পৃথিবীর 1 ঘন্টা সমান, আর এরা দুজন দুই পৃথিবীর মাঝখানেই দাঁড়িয়েছিল। তারপর আমরা দেখতে পাই তেওল আর লিগন একটা জায়গায় আছে, আর ওখানে তেওল মোবাইলের নেটওয়ার্ক খুঁজছিল, কিন্তু তার ফোনে নেটওয়ার্কই পাচ্ছিল না। তারপর লিগন বলে, এইবার তো আমার কথা তোমার বিশ্বাস হয়েছে? তখন তেওল বলে, দেখতে পাচ্ছ না আমি কত হয়রান হয়েছি? জয়ং তখন বলে, মুখ সামলে কথা বলো। তখন তেওল বলে, তুমি কিছু বলো না, কারণ তুমি তোমার বন্ধু, তোমার আমার পক্ষ নেওয়া উচিত ছিল। তারপর তেওল জয়ং এর কাছে একটা বন্দুক দেখতে পায়, আর সে জিজ্ঞেস করে এটা আসল নাকি নকল, আর এই ভেবে সে চেক করতে যায়। তখনই জয়ং তেওলের হাত ধরে নেয়। তখন লিগন বলে, ডোন্ট ওয়ারি, তেওল বন্দুক চালাতে জানে। জয়ং তখন তার বন্দুক তেওলের হাতে দিয়ে দেয়, আর তেওল চেক করে দেখে এটা আসল বন্দুক। তারপর তেওল এখানে লিগনের দিকে বন্দুক তাক করে আর বলে, আমার কিছু চেক করা দরকার। আর সাথে সাথে রয়্যাল গার্ডও তেওলের দিকে বন্দুক তুলে ধরে, আর জয়ংও তখন লিগনের সামনে এসে দাঁড়ায়। তখন তেওল বলে, এই দুনিয়া আর তুমি এই পৃথিবীর রাজা, আসলে কি এগুলো সত্যি? তখন লিগন বলে, হ্যাঁ সব সত্যি, আর এজন্যই তুমি কোনো বোকামি কাজ করবে না, নয়তো এরা সবাই আমাকে প্রোটেক্ট করার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য তেওল তখন জয়ংকে বন্দুকটা দিয়ে দেয়, আর জয়ং তখন মনে করতে থাকে এটা তো লেফটেন্যান্ট জয়ং। তখন তেওলও অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করে আমায় চেনো? তারপর আমরা দেখতে পাই তেওল আর লিগন বোট দিয়ে মহলে যায়, আর দাদিমা তো আবারও লিগনের ওপরে রেগে যায়, আর সর্বপ্রথমে সে তেওলের সব জিনিস একটা একটা করে বক্সে রেখে দেয়। আর আইডি কার্ড দেখে দাদিমাও তেওলকে চিনতে পারে। তারপর লিগন দাদিমাকে বলে, এখন আপনিও চিনতে পেরেছেন তাই না? তো এখানে তেওল তখন আবারও হয়রান হয়ে যায় আর বলে, আপনিও কি আমায় চেনেন? দাদিমা তো তেওলকে এই রুমে রেখে লিগনের সাথে কথা বলতে চলে যায়। তো এখানে তেওল এত বড় মহল দেখে অবাক হয়ে যায়। তো এখানে দাদিমা রিপোর্টার সানিকে তেওলের কাছে পাঠিয়ে দেয় তার খেয়াল রাখার জন্য, আর তাকে অর্ডার করা হয় তেওলকে স্টোর রুমে আটকে রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত সে এখানে থাকবে তার উপরে কড়া নজর রাখতে হবে। তো তেওল এখানে সানিকে দেখে নারী বলে ডাকতে শুরু করে, কারণ সানি তেওলের ফ্রেন্ড নারীর চেহারার মতো। তারপর সানি তার সম্পর্কে সবকিছু তেওলকে বলতে থাকে, আর তেওল তখন একটু একটু করে বুঝতে পারে যে যেরকম তার পৃথিবীর ইউনসপের চেহারা এখানে জয়ন, তেমনি ভাবে নারীর চেহারার এখানে সানি। আর সানি তেওলের জন্য একটা মেডিসিনের চা নিয়ে আসে, যার জন্য তেওলের খুব ভালো ঘুম হবে। তখন তেওল বলে, তুমি কি চাও যে আমি শুয়ে পড়ি? তখন নারী বলে, হ্যাঁ, কারণ তোমাকে নজর রাখার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই যদি তুমি শুয়ে পড়ো তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। কিন্তু তেওল তো এখানকার সবকিছু জানতে চায়, এই জন্য সে সানির কাছে ল্যাপটপ বা মোবাইল চায়। আর সানি বলে এখানে এসব ব্যবহার করা অ্যালাউ না, কিন্তু তেওল সানিকে এসব এনে দিতে বলে। ওইদিকে জয়ং লিগনের প্যারালাল ওয়ার্ল্ডের কথা ভাবতে থাকে আর স্টোর রুমে যায়, আর ওখান থেকে সানিকে চলে যেতে বলে। আর তেওলকে বলে, তুমি কি সত্যি কোনো প্যারালাল ওয়ার্ল্ড থেকে এসেছো? তেওল তো তখন জয়ং এর কথা শুনে হাসে, কারণ জয়ং একদম ইউনসপের অপোজিট। আর জয়ং তো তার সাথে করে একটা গ্লাসও নিয়ে আসে, আর তেওলে ফিঙ্গারপ্রিন্ট চায়। তেওল তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় আর বলে, যাই করো আমার কিছুই জানতে পারবে না, আর এটার কারণ তোমার বসের কাছ থেকে জেনে নিও। তখন জয়ং বলে, তোমার পৃথিবীর নাম কি দক্ষিণ কোরিয়া? তেওল বলে, তুমি কিভাবে জানো? জয়ং তখন বলে, তুমি কে, আর আমাদের রাজাকে কি করেছো? তোমার কারণেই কি আমাদের রাজার ঘাড়ে ওই চিহ্ন এসেছে?
তখন তেউল বলে, ঘাড়ে আবার কেমন চিহ্ন? আর আমি তোমাদের রাজার এত কাছের না যে তার ঘাড়ে কেমন চিহ্ন এসব বিষয়ে আমি জানবো। এই জন্য যা জানার তোমার রাজার থেকেই জেনে নিও, কারণ তোমাদের রাজা সায়েন্সের বিষয়ে অনেক ভালো জানে। তারপর সানি জয়ংকে বাইরে ডাকে, কারণ লিগন তেউলের জন্য খাবার নিয়ে এসেছিল। আর জয়ং লিগনকে কিছু বলতে যাবে, তখন লিগন বলে, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, আর আমি এসব বিষয়ে প্রশ্নের উত্তর পরে বুঝিয়ে বলবো। তারপর লিগন সানি আর জয়ংকে এখান থেকে বিদায় করে দেয়। আর জয়ং সানিকে বলে, তোমার কাছে কি এই মেয়েটি অদ্ভুত লেগেছে? সানি বলে, আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি শুধু দাদিমাকে রিপোর্ট করব। এটা বলে সানি সেখান থেকে চলে যায়। আর এদিকে তেউল লিগনকে বলে, তুমি কি আমাকে এখানে বন্দি করে রাখবে? তখন লিগন তেউলকে বোঝায় আর বলে, দেখো আমি তোমাকে এখানে সবাইকে না বলে এনেছি, এই জন্য সবাই একটু প্যানিকে আছে, কারণ এটা একটা রাজার মামলা। তারপর তেউল লিগনের মোবাইল নিয়ে নেয় আর বলে, আমি এখানকার বিষয়ে কিছু জানতে চাই। এরপর লিগন তেউলকে খাবার দেয়, কিন্তু তেউল খেতে চায় না আর বলে, এই খাবারে বিষও থাকতে পারে, এই জন্য তুমি আগে খেয়ে দেখাও। তখন লিগন বলে, তুমি কি ভুলে গেছো এটা আমার পৃথিবী, আর আমার সাথে এমনভাবে ব্যবহার করলে তোমার মাথাও কাটা হতে পারে। এটা শুনে তেউল তাড়াতাড়ি খাবার খেতে থাকে। আর তখন দাদিমা চলে আসে। তেউলকে ঘুমানোর জন্য সে রুম ঠিক করে দেয়, আর সে লিগনকে এখান থেকে বিদায় করে দেয়। তারপর সে তেউলকে তার রুমে দিতে যায়, আর তেউলকে বলে, তুমি এখানে কারোর সাথে কোনো কথা বলবে না, আর স্পেশালি রাজা সাহেবের সাথে কারো বিষয়ে কোনো কথা বলতে যেও না। তখন তেউল বলে, আপনারা আমার নাম কিভাবে জানেন? তখন দাদিমা বলে, 25 বছর আগে রাজা সাহেব তোমার এই আইডি কার্ডটি পেয়েছে, আর তখন থেকেই তোমায় খুঁজে বেড়াচ্ছে। আর আমাদের কিংডম অব কোরিয়াতে লেফটেন্যান্ট জং তেউল নামে কোনো অফিসারই নেই, আর এমনকি আমাদের এখানে পুলিশ স্টেশনের লেফটেন্যান্ট কোনো পজিশনই নেই। এই বিষয়টা আমাদের কাছে অনেক অদ্ভুত লাগে, আর এই জন্য তোমাকে এখানে দেখা এটা আমাদের জন্য অনেক অবাক করা বিষয়। এটা বলে দাদিমা এখান থেকে চলে যায়। আর দাদিমা চলে যাওয়ার পর এখানে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে লিগন চলে আসে আর তেউলের জন্য বেয়ার নিয়ে আসে, কারণ লিগন তো জানতো তেউলের তো ঘুম আসছে না। আর তেউল তখন কিছু বলতে যাবে, তখন লিগন বলে, দেখো আমাকে ভুল বোঝো না, আমি শুধু তোমাকে একা ছাড়তে চাই না, এই জন্য তোমাকে সাহস দেওয়ার জন্য চলে এসেছি, যাতে তুমি ভয় না পাও। তখন তেউল বলে, তোমার কাছে আমার যে আইডি কার্ড আছে এটা আমাকে কখন দেখাবে? লিগন বলে, কালকে দেখাবো। তেউল বলে, সত্যি কি তোমার কাছে আমার কোনো আইডি কার্ড আছে, নাকি তুমি নাটক করছো? লিগন বলে, সত্যিই আমার কাছে তোমার আইডি কার্ড আছে, কিন্তু এখন দেখাবো না, হতে পারে এটা দেখে তুমি তোমার পৃথিবীতে চলে যেতে চাইবে। তখন তেউল লিগনকে খারাপভাবে কথা শোনায়। আর লিগন তখন বলে, এই রুমে অনেক ক্যামেরা লাগানো আছে, তাই একটু ঠিক করে কথা বলো, কারণ এখন আমাদেরকে সিকিউরিটি টিম দেখছে। আর এটা শুনে তো তেউল একটু ভয় পেয়ে যায়। আর লিগন বলে, ডোন্ট ওয়ারি, এমন কিছুই নেই। কিন্তু তেউল তো লিগনের কথা বিশ্বাস করে না, এই জন্য লিগন তেউলের কাঁধে তার মাথা রাখে আর বলে, এখন তো বিশ্বাস হয়েছে? তেউল ধীরে বলে, তোমার মাথাটা সরাও, কারণ এটা অনেক রোমান্টিক লাগছে, যা এখন ঠিক না। তখন লিগন বলে, তেমন কিছু না। তেউল তখন তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দেবে, তুমি কি কখনো কারোর সাথে ডেটে যাওনি? তখন লিগন বলে, তোমার কি মনে হয়, আইডিয়া করো। এটা বলে লিগন তেউলকে কিস করে দেয় আর বলে, তোমার কি মনে হয়, আমি এর আগে কখনো কারোর সাথে ডেট করেছি, নাকি এটাই আমার প্রথম ডেট? আর সে ফাইনালি এও বলে দেয় যে তুমি আমার প্রথম ডেট। এটা শুনে তেউল তো লিগনকে অবাক হয়ে দেখতে থাকে। তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে লিগন তেউলের জন্য একটা ড্রেস নিয়ে আসে আর তেউলকে বলে, এটা পরে আমার সাথে চলো, যাতে তোমাকে আর বন্দি হয়ে না থাকতে হয়, কারণ আমি আজ সারাদিন বিজি থাকবো, আর এই বাহানায় তোমার সাথেও সময় কাটাতে পারবো। আর দাদিমা দেখার আগে আমাদেরকে এখান থেকে বের হতে হবে, এজন্য দাদিমা আসার আগে এই ড্রেস পরে নাও। তখন তেউল বলে, সব সময় কথাবার্তা ভেবে চিনতে বলতে হয়। তো এখানে তেউল দরজা একটু সরালেই লিগন তার দাদিমাকে ভেতরেই দেখতে পায়, কারণ দাদিমা এতক্ষণ রুমের ভেতরেই ছিল আর তাদের কথাবার্তাও সে শুনে নেয়। তবে দাদিমা তো তেউলকে মানা করে না, কিন্তু খেয়াল রাখতে বলে যেন দুজনকে একসাথে কেউ ছবি তুলতে না পারে। তারপর লিগন তার কাজে চলে যায় আর রয়্যাল গার্ডদের গেটআপে তেউলও সেখানে চলে যায়, যেখানে লিগনকে একটা বাস্কেটবল ম্যাচে যাওয়ার কথা ছিল। তো লিগন ওখানকার ইউনিভার্সিটিতে লেকচার দিতে যায়। লেকচার দেওয়ার পরে লিগনের আরও কাজ থাকায় লিগন তেউলকে সাথে নিতে পারে না, এই জন্য লিগন জয়ংয়ের কাছে তেউলের জন্য একটা ড্রেস ম্যানেজ করে দেয় আর জয়ংকে এখানের কিছু টাকা তেউলকে দিয়ে দেয়।
আর তাকে শান্তিতে ঘোরাঘুরি করার জন্য বলে, যাতে তার মুডও ঠিক হয়ে যায়। আর লিগন জয়ংকে বলে তেউলকে নজরে রাখতে, যেন তেউল কোনো সমস্যায় না পড়ে। আর জয়ংও আড়াল থেকে তেউলের ওপরে নজর রাখতে শুরু করে। আর এদিকে আমরা লিরিমের বিষয়ে জানতে পারি যে লিরিম 2 পৃথিবীতে অনেক মানুষকে এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে পাঠিয়েছে, আর ওই পৃথিবীতে সবাই লিরিমের জন্যই কাজ করে। তো এদিকে তেউল অনেক জায়গায় ঘুরতে যায়। তো এরপর তেউল একটা শপিং মলে যায়, আর সেখানে 2টো গুন্ডা তেউলকে দেখতে পায়। তারা হচ্ছে সেই গুন্ডা যারা হুডি পরা মেয়ে লুনাকে খুঁজছিল। আর এই লোকগুলো তেউলকে দেখেই বলে এটাই হচ্ছে লুনা। আর তারা তেউলের পেছনে যেতে চাচ্ছিল, তখনই জয়ং তাদেরকে বলে এটা আমাদের মেহমান। এটা বলে তাদেরকে সেখান থেকে বিদায় করে দেয়। এরপর তেউলকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। সে আসলে সিনজাকে খুঁজতে গিয়েছিল, আর এখানে সবাই বলে সিনজা নামে কোনো পুলিশ এখানে নেই। তারপর তেউল তার নিজের চেহারার ব্যক্তিকে খুঁজছিল, কিন্তু লিগন বলেছিল তার চেহারার কোনো ব্যক্তি এখানে নেই। এই জন্য সে সিনজাকে খোঁজার জন্য এই পৃথিবীতে তার অ্যাড্রেসে যায় আর সিনজার খোঁজ করতে থাকে, কিন্তু ওখানে কোনো সিনজা নামের কেউ ছিল না। তারপর সে এই পৃথিবীতে তার পুরনো বাড়ির অ্যাড্রেস পেয়ে যায়, আর সেখানে গিয়ে কোনো বঙ্গ নামের মহিলাকে খুঁজতে থাকে। কিন্তু ওখানে থাকা এক মহিলা বলে এখানে কোনো বঙ্গ নামের মহিলা নেই। এই জন্য সে বুসান সিটি ফিরে যাওয়ার জন্য মেট্রো স্টেশনে টিকিট কাটতে আসে, আর টিকিট কাটার জন্য তার কাছে টাকা কম পড়ে যায়। আর এখন বুসান সিটি যাওয়ার জন্য কোনো বাসও ছিল না। তো এখানে তেউল বাজেভাবে ফেসে যায়। কিন্তু আজকে তাকে যখন রয়্যাল গার্ড করা হয়, তখন তাকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, আর ওই আইডি কার্ডে একটা নাম্বার পায় লিগনের কোর্টের। আর ওই নাম্বারে সে বারবার ফোন করে আর বলে আমি তোমাদের রাজাকে চিনি, আর আমি তোমাদের রাজার বন্ধু, আর এখন আমি সিওল সিটিতে ফেসে গিয়েছি। কিন্তু রয়্যাল কোর্ট তো এটাকে প্র্যাঙ্ক কল মনে করে আর বারবার ফোন কেটে দেয়। আর তেউলও বারবার কল দিতেই থাকে, আর আবারও রয়্যাল কোর্ট থেকে কল রিসিভ করে। তো তেউল এখানে তখন রয়্যাল কোর্টকে বলে তোমাদের রাজাকে বলে দাও আমি প্রিন্সেস ডায়না। এতবার কল করায় রয়্যাল কোর্ট রাজা লিগনের কাছে জানায় প্রিন্সেস ডায়না নামে কেউ একজন বারবার কল দিচ্ছে আর বলছে সে সিওল সিটিতে ফেসে গিয়েছে। লিগন তখন প্রাইভেট হেলিকপ্টারে ছিল। প্রিন্সেস ডায়নার নাম শুনে লিগন হেলিকপ্টার ঘুরিয়ে সিওল স্টেশনে পৌঁছে যায়। সেখানে তেউল রাস্তায় ঘুরছিল, আর এতক্ষণে জয়ং তেউলের কাছে চলে আসে, কারণ সে জানতে পারে লিগন সিওল স্টেশনে আসছে। আর রাজা লিগনের হঠাৎ করে সিওল স্টেশনে ল্যান্ড করার এই নিউজটা প্রাইম মিনিস্টার কুর কাছেও চলে যায়, আর সেও তাড়াতাড়ি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে বের হয়ে যায়। তো এদিকে লিগনও রয়্যাল গার্ডের সিকিউরিটির সাথে বাইরে বের হয়ে আসে, আর তেউলকে জিজ্ঞেস করে তুমি এত দূরে কেন এসেছো, আর এখানে তুমি বঙ্গ নামের কাকে খুঁজছিলে। আর তখন তেউল বুঝতে পারে জয়ং তাকে ফলো করছিল। তারপর তেউল বলে বঙ্গই জং আমার মা, আর যখন আমার 5 বছর বয়স তখন আমার মা মারা যায়। আর তুমি তো বলেছিলে আমি এই পৃথিবীর নই, কিন্তু আমার মনে হয়েছে হয়তো আমার মায়ের চেহারার ব্যক্তি এই পৃথিবীতে আছে, এই জন্য আমি তাকে খুঁজেছি, কিন্তু সে এখানে নেই। তখন লিগন বলে তুমি আমার ফোনে সার্চ করেছিলে লিগনের কোনো এক্স গার্লফ্রেন্ড আছে কিনা, তুমি আমার বিষয়ে জানতে এত আগ্রহ কেন। তখন তেউল একটু নার্ভাস হয়ে যায়, আর এতক্ষণে প্রাইম মিনিস্টার কু এখানে চলে আসে, আর লিগন হয়রান হয়ে যায়। লিগন তখন বুঝতে পারে হেলিকপ্টার হঠাৎ করে এখানে ল্যান্ড হওয়ায় প্রাইম মিনিস্টার কু আমাদের এখানে আসার কথা জেনে গেছে। তারপর প্রাইম মিনিস্টার কু তাদের কাছে আসে আর বলে রাজা সাহেব এত রাতে আপনি এখানে কিভাবে, আবার একজন মেয়ের সাথে, সে কে। এটা বলে সে তেউলের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত আগে বাড়ায়। আর তখনই আমাদের এই পার্টি এখানেই শেষ হয়ে যায়।